সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের যে নবম দশম শ্রেণীর চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14 নম্বর যে অধ্যায়টি রয়েছে, যেটাকে আমরা বলতে পারি রিকম্বিনেন্ট অফ ডিএনএ অর্থাৎ জেনেটিক্স এর যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায় থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন সনে যে বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলি তোমাদের এসেছে, ঠিক আছে, সেই বোর্ড পরীক্ষায় এসেছে এরকম যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি নিয়ে চলো একটা আলোচনা করি। তো প্রথম যেটা হচ্ছে কি কোশ্চেন ছিল, প্রকট বৈশিষ্ট্য কি, যেটা ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল। তো দেখো, মাতা পিতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায়, আমরা আরেকটু সহজ করে বলি, মাতা পিতা থেকে প্রথম বংশধরে হেটারোজাইগাস অবস্থায় জীবের যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে দেখো আরো একটি কোশ্চেন এসেছে, সেটি হচ্ছে কি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা যদি বাংলা করি, এই কথাটির অর্থ হলো এরকম যে যারা যোগ্য তারা টিকে থাকবে, যোগ্যতমদের টিকে থাকা, এটাই হচ্ছে মূল থিম। তো প্রতিটি জীব তার নিজস্ব পরিবেশে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা জীব, এবং এই জন্য তাকে অভিযোজিত তো হতে পারে না, তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে না। অর্থাৎ এখানে দেখো যে আজকের কথা যদি বলি, আমরা আজকে যদি বলি যে আজকে কিন্তু টেম্পারেচার কম, ঠিক আছে। তো এই টেম্পারেচার কম হলে কি হবে, যে দেখবা যে কেউ কেউ আছে যে তারা কিন্তু অনেক ঠান্ডা সহ্য করতে পারে, আবার কেউ কেউ আছে যে ঠান্ডার প্রতি অত্যন্ত সংবেদনশীল। ফলে কি হচ্ছে, যে যারা অত্যন্ত সংবেদনশীল, ঠান্ডাটাকে তারা মানে সহ্য করতে পারে না, তাদের ক্ষেত্রে যে বিষয়টি হয় যে তারা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, সর্দি কাশি থেকে শুরু করে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে কি হলো, আবার কেউ কেউ আছে যে না, ঠান্ডা দ্বারা তারা কিন্তু খুব বেশি কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে যার অসুবিধা হচ্ছে না সে কি, এই যে ঠান্ডা এটাতে সে অভিযোজিত হয়ে যাচ্ছে, যার ফলে এই প্রতিকূল পরিবেশে সে টিকে থাকতে পারে। আর যে একটি পারে না, সে কি হচ্ছে, সে বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হয়ে একসময় বিলীন হয়ে যাচ্ছে, এই বিষয়টা আমরা বলতে পারি। তো যোগ্যতমের বিচারে দুর্বলরা পরিবেশ থেকে ধ্বংস হয়ে যাবে। অপরপক্ষে প্রকৃতিতে অনেক উদ্ভিদ এবং প্রাণী এমন কিছু আহ, অভিযোজনের অধিকারী হয় যা তাদের বেঁচে থাকার জন্য বিশেষ সহায়ক। যেমন দেখো, মরুভূমিতে অনেক গাছ পানি সংরক্ষণ করার কৌশল শিখে নিয়েছে। আবার আমরা যদি লক্ষ্য করি যে মরুভূমিতে যে উদ্ভিদগুলি জন্মায় তাদের যে শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত যেতে পারে, অর্থাৎ মাটির অনেক গভীরতা থেকে তারা কিন্তু পানি শোষণ করতে পারে। এটি তাদেরকে ওই প্রতিকূল পরিবেশে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে। আবার এরা কি করে, যে মরুভূমির উদ্ভিদগুলি পাতার যে আয়তনটা সেটা হচ্ছে কম, তারপরে এদের যে কাণ্ডটা রসালো হয়, যার মধ্যে পানিগুলি শোষণ করে রাখছে। তো এই যে এইগুলোই বলা হচ্ছে যা এই বৈশিষ্ট্যগুলি কি করছে, তাদের আগামীতে যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে টিকে থাকতে আহ, সহায়তা করছে, কারণ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তারাই যোগ্যতা অর্জন করেছে। চলো আমরা পরের যে কোশ্চেনটি সেটি দেখে নিই। আচ্ছা, এরপরে দেখো কুমিল্লা বোর্ড 2017 সালে একটি কোশ্চেন এসেছে, লোকাস কি। ঠিক আছে, লোকাস কি, তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, ক্রোমোজোমের যে জায়গায় কি করে জিন অবস্থান করে সেই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস।
ক্রোমোজোমের যে স্থানে কি করে জিন অবস্থান করে সেই জায়গাটাকেই বলা হচ্ছে লোকাস। তো আমি যদি এটাকে মনে করি একটা ক্রোমোজোম, ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে, তাহলে এই যে এই জায়গাটা, এখানে মনে করো ক্রোমোজোমগুলি অবস্থান করছে, তাহলে এই যে নির্দিষ্ট জায়গাটা কি আমি বলতে পারি লোকাস। কি বলতে পারি? লোকাস। তাহলে ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে সেই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। হুম। আচ্ছা, এরপরে দেখো যে খাদ্য জাল কি বুঝিয়ে লিখো। এটি যদিও আমাদের এই অধ্যায়ের কোশ্চেন না, তবু আমরা একটু দেখে নিই, শিখে নিই। তাহলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে দেখো, আমরা একটু দাগিয়ে দিই, এই যে এইটুকু দেখে নাও, এইটুকু দেখে নাও। তাহলে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে একই খাদ্যকে বিভিন্ন স্তরে, একই খাদ্য বিভিন্ন স্তরে স্থান পেতে পারে। আচ্ছা, যেমন আমি বলি, মানুষ যখন উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করছে, মানুষ যখন উদ্ভিদকে খাবার হিসেবে গ্রহণ করছে, তখন সে স্থান পাচ্ছে কোথায়? প্রথম স্তরে, ঠিক আছে। আবার যখন সে প্রাণীকে গ্রহণ করে, সে কোন স্তরের প্রাণীকে খাবার গ্রহণ করছে সেইটার উপর ভিত্তি করে সে কিন্তু দ্বিতীয় খাদ্য স্তরেও স্থান পেতে পারে, আবার তৃতীয় খাদ্য স্তরেও কিন্তু স্থান পেতে পারে, ঠিক আছে। তাহলে এইগুলি নির্ভর করবে সে কাকে খাবার হিসেবে গ্রহণ করছে। এই জন্য বলা হচ্ছে যে একই খাদক একাধিক স্তরে স্থান পেতে পারে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন দেখি চলো যে পরের যে কোশ্চেনটি, সেই কোশ্চেনটি কি। তো আমি একটু দাগিয়ে দিই, তোমরা একটু দেখে নাও, এইটুকু তোমরা পড়বা। তাহলে একই বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে একই খাদ্যকে বিভিন্ন স্তরে স্থান পেতে পারে, এভাবে বেশ কয়েকটি খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একটি জালের মতো গঠন করে, এটিকেই বলা হচ্ছে খাদ্য জাল, ঠিক আছে। এই সংজ্ঞাটা তোমরা ভালোভাবে পড়বে। এরপর দেখো যে উৎপাদন কিনা, এটা হবে উৎপাদক। উৎপাদক কি? তাহলে উৎপাদক হলো সবুজ উদ্ভিদ যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তোমরা এই সংজ্ঞাটি মুখস্থ করে ফেলো এখনই, যে উৎপাদক কাকে বলে। তাহলে উৎপাদক হচ্ছে তারাই, আমরা বলবো যে সবুজ উদ্ভিদ। কোন সবুজ উদ্ভিদ? যে সবুজ উদ্ভিদগুলি নিজের খাদ্য কি করতে পারে, নিজে তৈরি করতে পারে, ঠিক আছে। পরেরটা দেখি যে ব্যাকটেরিয়াকে মনের জগতে অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যা করো। এটিও যদি এই চ্যাপ্টারের কোশ্চেন নয়, তবু চলো আমরা শিখে নিই। কি বলা হচ্ছে? ব্যাকটেরিয়া মনেরা জগৎ অন্তর্ভুক্ত কেননা ব্যাকটেরিয়া এককোষী। তাহলে ব্যাকটেরিয়া এককোষী, তারপরে এদের যে নিউক্লিয়াসের গঠনটা, সেই নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত না, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস থাকে না। তারপরে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া নেই। তাহলে এইগুলি হচ্ছে কি মনেরা যে জগৎটা রয়েছে, সেই মনেরা যে সেই মনেরার বৈশিষ্ট্যের সাথে এগুলি কিন্তু সাদৃশ্যপূর্ণ, এই জন্য ব্যাকটেরিয়াকে মনেরাতে স্থান দেওয়া হয়েছে, ঠিক আছে। চলো আমরা পরের বৈশিষ্ট্যগুলি দেখি। এর পরের যে কোশ্চেনটি দেখি যে এক্সপ্ল্যান্ট কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এই অধ্যায় থেকে, যেটি পরীক্ষায় প্রায়ই এসে থাকে, যে এক্সপ্ল্যান্ট কি। দেখো, টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে কি এক্সপ্ল্যান্ট। তোমরা এটা সবাই পড়বে যে এক্সপ্ল্যান্ট কাকে বলে। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটি
পিতৃদেহ থেকে আলাদা করে নেওয়া হয় সেই অংশটা কি বলা হচ্ছে কি এক্সপ্ল্যান্ট। তোমরা সবাই এখন এটা মুখস্থ করে ফেলো যে এক্সপ্ল্যান্ট কাকে বলে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটি পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় সেই অংশটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এটা মনে করো একটা উদ্ভিদ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উদ্ভিদের একটা পাতা, ঠিক আছে, দেখো এই যে একটা হচ্ছে পাতা, এটা উদ্ভিদের হচ্ছে কি একটা পাতা, দেখো। তাহলে এই উদ্ভিদটা টিস্যু কালচারের উদ্দেশ্যে সাপোজ এই পাতাটাকে যখন আমি কি করব, এই গাছ থেকে কি করলাম, বিচ্ছিন্ন করে নিলাম, বিচ্ছিন্ন করে নিলে তখন এই পাতাটাই হয়ে যাবে কি এক্স প্ল্যান্ট, কি হয়ে যাবে এক্স প্ল্যান্ট। তাহলে টিস্যু কালচারের উদ্দেশ্যে মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটি বা মাতৃদেহের যে অংশটি টিস্যু কালচারের উদ্দেশ্যে পৃথক করে নেওয়া হয় তাকে আমরা বলছি এক্স প্ল্যান্ট। নিশ্চয় বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। চলো পরেরটা যাই। এরপরের যে অংশটি বলা হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝায়, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝায়, ঠিক আছে। তো দেখো যে ডারউইনের মতে জীবন সংগ্রামে যেসব প্রাণী সাফল্য লাভ করে তাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার প্রয়োজনে পরিবর্তিত হয়। কি বলা হচ্ছে, ডারউইনের মতে জীবন সংগ্রামে যেসব প্রাণী সাফল্য লাভ করে যাদের শারীরিক গঠন প্রকৃতিতে বেঁচে থাকার জন্য প্রয়োজনে পরিবর্তিত হয়, তারা পরিবর্তনশীলতায় দক্ষতার পরিচয় দিয়ে অভিযোজিত গুণগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে বেঁচে থাকা বা বিবর্তনের প্রতিযোগিতায় জয়ী হয়। আর অন্যদিকে যারা এই ধরনের পরিবর্তনশীলতায় অংশগ্রহণ করতে পারে না তারা প্রকৃতি কর্তৃক মনোনীত হয় না, অর্থাৎ তাদের অস্তিত্ব কি হয়, প্রকৃতি থেকে বিলুপ্তি হয়ে যায়। এরপরে আমরা পরেরটা দেখি। আচ্ছা, ক খ এই অধ্যায় না, আমরা পরের কোশ্চেনটি দেখি। হ্যাঁ, এই যে এইটা শিখতে হবে, টিস্যু কাকে বলে, এটা আমরা মুখস্থ করে ফেলি। একই বা বিভিন্ন প্রকার, একই বা বিভিন্ন প্রকার একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে, তাহলে একই বা বিভিন্ন প্রকার একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই ধরনের কাজ করে এবং তাদের উৎপত্তিতে যদি অভিন্ন হয় তখন তাকে টিস্যু বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি হবে, সম্মিলিতভাবে যখন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে তখন সেই কোষগুলিকে একত্রে বলা হয় টিস্যু। এরপরের যে কোশ্চেনটি আমরা দেখি, যে কোশ্চেনটি কি ছিল, জীব প্রযুক্তি বলতে কি বোঝায়। বায়োলজি এবং টেকনোলজি, এখানে দুইটা শব্দ রয়েছে, দেখো বায়োলজি এবং টেকনোলজি, এই দুইটার শব্দের সমন্বয়ে গঠিত হচ্ছে কি বায়োটেকনোলজি, বা যার বাংলা হচ্ছে জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তি প্রয়োগ করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন করা হয়। জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে টিস্যু কালচার এবং জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি কৃষি উন্নয়নে এবং অন্যান্য ক্ষেত্রে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা দেখি এই কোশ্চেনটি অন্য চ্যাপ্টারের। তাহলে জীব প্রযুক্তি কাকে বলে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে যে প্রক্রিয়ায় কোনো জীবকোষ, অণুজীব
বা তার অংশবিশেষ ব্যবহার করে। যে প্রক্রিয়ায় কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন করা যায় তাকে জীব প্রযুক্তি বলে। যে প্রক্রিয়ায় কোনো জীবকোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন করা যায় তাকে জীব প্রযুক্তি বলে। এই জীব প্রযুক্তির সংজ্ঞাটা তোমরা কিন্তু পড়ে রাখবে। দ্বিতীয় কোশ্চেনটি ছিল দেখো সিওএসই এবং সিওএসএম ভেড়ার জিনোমে স্থানান্তর করা হয় কেন, ব্যাখ্যা করো। তো দেখো এখানে সিওএসই এবং সিওএসএম যেটা এই জিনটি স্থানান্তর করা হয়েছে দেখো পশমের পরিমাণ, ভেড়ার যে পশমের পরিমাণ এবং সেই পশমের গুণগত মান বৃদ্ধির জন্য কি করা হচ্ছে, ব্যাকটেরিয়ার দুইটা জিন, একটি জিনের নাম সিওএসই এবং আরেকটি হচ্ছে সিওএসএম, ভেড়ার যে জিনোম সেই জিনোমের মধ্যে কি হচ্ছে স্থানান্তর করা হয়। এবং বর্তমানে কি করা হচ্ছে, এই জিন দুটো স্থানান্তরের পর ট্রান্সজেনিক ভেড়ার দেহ থেকে উন্নত এবং অধিক পরিমাণ লোম কি করা হচ্ছে, সংগ্রহ করা হচ্ছে। আচ্ছা, এখন জানবো জিএমও কি, জিএমও কাকে বলে। তাহলে যে প্রযুক্তির মাধ্যমে দেখো, যে প্রযুক্তির মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত অংশ, যে প্রযুক্তির মাধ্যমে ডিএনএর কাঙ্ক্ষিত অংশ জীবে স্থানান্তরের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যে জীবের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তাহলে এই সংজ্ঞাটি তোমরা পড়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো আমরা আমাদের যে ক্লাসটি সেই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।